রেসপাইট কেয়ার আপ টু দ্য মার্ক অ্যান্ড দ্য সিচুয়েশন আমি বলবো। আল্লাহ পাক চাইলে অনেক কিছু সম্ভব। তো সেটার জন্য আপনার চেষ্টা করতে হবে। অনেক পেশেন্ট হসপিটালে ভর্তি থাকার সময় তাদের কিন্তু লিমিটটা থাকে না। জি, আমাদের সামাজিক এবং পারিবারিক প্রেক্ষাপট অনুযায়ী স্বভাবতই বাঙালি অনেক ইমোশনাল হয়ে যায়। পেশেন্টকে আপনি শুধু হোম কেয়ার এবং হচ্ছে গিয়ে সেটা যদি খুব আপ টু দ্য মার্ক আপনি দিতে পারেন, that patient can survive for more than some days also. কিছু পেশেন্ট আইসিইউতে ভেন্টিলেশনে রেখে এক্সপায়ার্ড হওয়ার পরেও আমরা আইসিইউতে নাকি দেখানো হয় যে পেশেন্টটা বেঁচে আছে বা সামথিং, এটা নাকি দিনের পরে দিন দেখানো যায়। আদৌ এটা কি পসিবল কিনা ভেন্টিলেশনে রেখে আর্টিফিশিয়াল? সাধারণত কিছু পেশেন্ট হসপিটাল থেকে রিলিজ করার পরে খুব হ্যাসেল পোহাতে হয়, লাইক দ্যাট। ধরেন যেসব পেশেন্টের এনজি টিউব থাকে বা ক্যাথেটার থাকে, এই পেশেন্টগুলোর টেক কেয়ার ঠিক মতো হয় না। সো সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে রেসপাইট কেয়ার বা হোম হেলথ কেয়ারের গুরুত্ব কতটুকু হতে পারে, বা রেসপাইট কেয়ারের মাধ্যমে এই সমস্যাগুলা বা হ্যাসেলগুলা কিভাবে কমানো যায়? ধন্যবাদ। এটা একটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন করলেন আপনি। এই জিনিসটা নিয়ে আসলে হচ্ছে বাংলাদেশের যেটা হেলথ কেয়ার সার্ভিস যেটা আমরা বলছি, যেটা হচ্ছে আপনার হসপিটালে যে কেয়ারগুলো ইনশিওর করা হয়, সেই কেয়ারগুলো কি পেশেন্ট বাসায় পায় কিনা, আদৌ যেই কাজটা নিয়ে হচ্ছে গিয়া হেলথ কেয়ার সার্ভিসটা কাজ করছেন, সেই কাজগুলো কি আসলেই ইমপ্লিমেন্টেড বা ফ্রুটফুল হয় কিনা, নাকি শুধু হেলথ কেয়ারের জন্যই কেয়ার দেওয়া, ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা আসলে যদি আমি অ্যাডভান্স কান্ট্রির সাথে তুলনা করতে যাই, যেসব বেড রিডেন পেশেন্ট আছে আমাদের কাছে, আমাদের বর্তমান সময় বলেন বা ইয়াতে বলেন, আমাদের সামাজিক এবং পারিবারিক প্রেক্ষাপট অনুযায়ী স্বভাবতই বাঙালি অনেক ইমোশনাল হয়ে যাবে, যেটা ইউজুয়ালি অ্যাডভান্স কান্ট্রিগুলোতে থাকে না। সো অ্যাডভান্স কান্ট্রিতে এই হোম কেয়ার সার্ভিসটা মেনলি ওরা হচ্ছে গভর্নমেন্ট বা হচ্ছে গভর্নমেন্ট সার্ভিস থেকেই হচ্ছে ওরা প্রোভাইড করে অনেক সময়। কিন্তু আমাদের দেশটায় এই জিনিসটা এখন পর্যন্ত, যেহেতু আমাদের কোনো হেলথ ইন্স্যুরেন্স নেই, সো আলটিমেটলি এই জায়গাটা আমাদেরকে প্রাইভেটলি কাজ করতে হচ্ছে, এবং প্রাইভেটলি এই জায়গাটা এখন হচ্ছে গিয়ে অ্যাডভান্স হচ্ছে আস্তে আস্তে, কারণ এই হেলথ বা হোম কেয়ার সার্ভিস আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে। কিন্তু এই জনপ্রিয়তার সাথে আদৌ কি এরা মান নিয়ন্ত্রণ করতে পারছে কিনা, সেটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। অ্যাজ এ ডক্টর হচ্ছে গিয়া যদি আমি চিন্তা করি যে বোথ দ্য কেয়ারস রিগার্ডিং দ্য পেশেন্ট সিচুয়েশন এবং হচ্ছে গিয়া তার পার্সপেক্টিভ এবং দ্য ক্লিনিক্যাল কন্ডিশন ওয়াইজ, যদি একটা পেশেন্টকে আমার ডিল করতে হয়, আমাকে মেইনলি পেশেন্টের ডিল করতে হবে তার ইকোনমিক, সোশিও ইকোনমিক কন্ডিশনের সাথে তাকে আমি কতটা ভালো রাখতে পারি। সবাই যে আমাকে সমানভাবে সাপোর্ট দিতে পারবে তা না। যেমন আমার ক্ষেত্রে আমি যদি বলি, একটু হোল্ড করি, যেহেতু আপনি ইকোনমিক্যাল ইস্যুটা আনলেন, আই লাইক দ্যাট, যে ফিনান্সিয়াল ইস্যু। অনেক পেশেন্ট হসপিটালে ভর্তি থাকার সময় তাদের কিন্তু লিমিটটা থাকে না। জি, অনেক পেশেন্ট আছে যারা আইসিইউতে ভর্তি থাকে জানা মতো, যাদের খরচ এবং ব্যয়ভার অনেক বেশি হয়ে যায়। সো ইন দ্য মিন টাইম এমন একটা সময় যখন পেশেন্টের কিনা প্যালিয়েটিভ কেয়ারের প্রয়োজন হয়, সো সেই ক্ষেত্রে অনেক কনসালটেন্ট পেশেন্ট অ্যাটেন্ডেন্টকে এটা বলেন যে আপনারা বাসায় নিয়ে গিয়ে পেশেন্টের সঠিক কেয়ার বা যত্ন যতটুকু পারা যায় আপনারা কন্টিনিউ করতে পারেন, বিকজ এটা খুব লং টাইম হসপিটালে রাখাও পসিবল না, বিকজ হসপিটাল অ্যাসোসিয়েটেড কিছু ইনফেকশন থাকে। সো এই বিষয়ে আপনি কি বলবেন, যে এই সেবাটা বাসায় নেওয়াটা উচিত কিনা, নাকি সেই পেশেন্ট হসপিটালে রেখেই একদম এন্ড অফ কেয়ার পর্যন্ত রাখা উচিত? পেলিয়েটিভ কেয়ার নিয়ে যদি কথা বলতে হয়, সেটা ডেফিনেট কথা বলতে হবে যেটা পেলিয়েটিভ কেয়ারটা শুরু হচ্ছে অ্যাডভান্স কান্ট্রি। ইজ দ্য মিনিং ফর দ্য অ্যাডভান্স কান্ট্রিতে পেলিয়েটিভ কেয়ারটা ওরা ইনশিওর করে উইথ গভর্নমেন্ট পারপোজে। ওদের জেরিয়াট্রিক কেয়ার বা হচ্ছে পেলিয়েটিভ কেয়ার বা জেরিয়াট্রিক হচ্ছে মেডিসিন, একটা আলাদা হচ্ছে খুব পপুলার একটি সাবজেক্ট বা স্পেশালিটি রয়ে গেছে। তো ওরা বাইরের দেশগুলোতে যেটা করে, ওরা ওদের আলাদা একটা হসপিটাল ফ্যাসিলিটিস মেনটেন করে শুধুমাত্র পেলিয়েটিভ কেয়ারের জন্য। আপনার কি মনে হয় যে এই ধরনের কেয়ার যদি রেসপাইট কেয়ার থেকে একটা টিম নিয়ে, যেমন ডক্টর, নার্স, কেয়ার গিভার এবং ইন টোটাল সার্ভিস লাইক দ্যাট অন কল অ্যাম্বুলেন্স, অক্সিজেন, হোম ডেলিভারি, সবকিছু ইন টোটাল সারাউন্ডিংস মিলে পেশেন্টকে বেনিফিটেড, মানে রিস্ক বেনিফিট যেটা বলা হয়, এটা করার জন্য রেসপাইট কেয়ারের যে উদ্যোগটা আছে, রেসপাইট কেয়ার থেকে যেটা শুরু করা হয়েছে, আপনি
কি মনে করেন এটা কি ফলপ্রসূ কিনা, বা পেশেন্ট রিলেটেড যারা আছে, পেশেন্টের অ্যাটেন্ডেন্ট বা পেশেন্টের ছেলে মেয়ে, তাদের জন্য এটা কি ফ্রুটফুল হচ্ছে কিনা, এবং খরচটাকে কমিয়ে এনে মানসম্মত সেবা তারা পেতে পারে কিনা? জি, অবশ্যই সেটা তো ডেফিনেটলি হচ্ছে গিয়ে আপনার একটা ফলপ্রসূ ব্যাপার হচ্ছে গিয়ে এখানে হচ্ছে, যেটা রেসপেক্ট কেয়ার ইনস্যুর করছে, এবং এই ইন্স্যুরেন্সটা ডেফিনেটলি অনেক কিছু চিন্তা করেই আগাচ্ছে, এবং এটা পেশেন্টের জন্য বলেন, এবং হচ্ছে গিয়ে আমরা যদি পেলিয়েটিভ কেয়ারের কথা বলে থাকি, বা পেলিয়েটিভ কেয়ারটা একটা অ্যাডভান্স হচ্ছে গিয়ে সিচুয়েশন, বা পেশেন্টের অ্যাডভান্স মানে যেটা প্রগনোসিস, যেটা ইজ ভেরি গার্ডেড প্রগনোসিস আমরা বলি, সেই পেশেন্টের জন্য আমি বলছি। কিন্তু এমনও অনেক পেশেন্ট আছে যেসব পেশেন্টকে আপনি শুধু হোম কেয়ার এবং হচ্ছে গিয়ে সেটা যদি খুব আপ টু দা মার্ক আপনি দিতে পারেন, দ্যাট পেশেন্ট ক্যান সার্ভাইভ ফর মোর দেন সাম ডেজ অলসো। এবং সেটা হচ্ছে গিয়ে আপনার এটাও হতে পারে যে আমরা যেটা এক্সপেক্ট করছিলাম যে এই পেশেন্টটা হয়তো বা এতদিন থাকতেন, ওই পেশেন্টটাই হয়তো বা আরো এমন অনেক দিন থেকে যায় এবং পরিবারের সাথে থেকে যাচ্ছে, যদি আমরা প্রপারলি সে সাপোর্টটা তাকে দিতে পারি। এর মধ্যে আপনি ফার্স্টে আমাকে একটা কথা বলেছেন যে এনজি রিলেটেড কেয়ার, এবং এই ইস্যুস গুলোর ব্যাপারে বলেছেন। এনজি রিলেটেড কেয়ারের যদি আমি বলি, এনজি বা ক্যাথারাইজেশন বা এই ইস্যুস গুলো নিয়ে যদি আমি কথা বলি, সেই ক্ষেত্রে আমি বলবো যদি আপনি প্রপার ওয়েতে সার্ভিসটা যদি সার্ভিস দেওয়ার জন্য না হয়, এবং সেটা যদি ডক্টর অ্যাডভাইস অনুযায়ী আপনি হচ্ছে আপনার পেশেন্টের কেয়ারটা আগান, এটা শুধু হচ্ছে ডায়পার খুলে ডায়পার পরিষ্কার করে আপনি হচ্ছে পেশেন্টের কেয়ার এনশিওর করলেন, দ্যাটস নট দ্য কেয়ার। আপনি 2 ঘন্টা এই পাশ ও পাশ করার জন্য একটা মানুষ রাখলেন, দ্যাটস নট দ্য কেয়ার অনলি। এটার মধ্যে কেয়ার থাকবে যেটা হচ্ছে এই পেশেন্টের সোয়ালোইং এর সিচুয়েশনটা আপনি মেজার করতে পারছেন কিনা, আপনার সেই ক্যাপাবিলিটি, আপনার হোম কেয়ার সার্ভিসে সেই ক্যাপাবিলিটি আছে কিনা। সেই ক্যাপাবিলিটি আপনার নাই, আপনি একটা মানুষ দিয়ে দিলেন, সেই মানুষটা শুধুমাত্র তার পোস্টার চেঞ্জ করলে, আপনি 2 ঘন্টা এপাশ থেকে ওই পাশে করলেন, এপাশ থেকে ওই পাশে করলেন, সেই কাজটা তো যে কোনো মানুষই করতে পারে। কিন্তু ওই পেশেন্টটা আদৌ সোয়ালোইং ক্যাপাসিটি ভালো কিনা, ও আসলেই হচ্ছে গিয়ে আপনার মুখ দিয়ে খেতে পারছে কিনা, এই জায়গাগুলো আপনার আমার বা হচ্ছে অ্যাসেসমেন্টের সিচুয়েশনটা থাকাটা অনেক জরুরি। সেটা আপনি যাকে দিচ্ছেন, যে কেয়ার গিভার দিচ্ছেন, তার নলেজ হয়তো বা তার পর্যন্ত নাও হতে পারে। সেই জন্য একজন ডক্টর অ্যাসেসমেন্ট ইজ ভেরি নিডেড ফর এ হোম কেয়ার সার্ভিস, অ্যান্ড দ্যাট শুড বি, যদি যে পেশেন্ট যদি কোনো ক্রিটিক্যাল কেয়ার থেকে শিফট হয়ে আসে, সেটা পেলিয়েটিভ কেয়ার বলেন, বা শিফট হয়ে ভালো প্রগনোসিস হয়েছে স্ট্রোকের পেশেন্ট বলেন। হ্যাঁ, আমি এমন অনেক স্ট্রোকের পেশেন্ট দেখেছি যারা হচ্ছে 2 মাস 3 মাস কেয়ারের পরে 4th মাসে নিজে উঠে নিজে আপনার সোফায় বসে হচ্ছে পেপার পড়া পর্যন্ত সিচুয়েশনে চলে যেতে পেরেছে। হ্যাঁ, এবং এটা পসিবল হয়েছে যদি মাত্র আপনি কি রেসপাইট কেয়ারে এই ধরনের কোনো রোগী পেয়েছেন, বা আপনি জেনেছেন যে তাদের এই সম্মিলিত যে প্রচেষ্টায় যে সেবাটা, সেটার মাধ্যমে তাদের এরকম ভালনারেবল বা সেমি বেড রিটেন রোগীগুলা সুস্থতার পথে? ডেফিনেটলি এরকম হচ্ছে আপনার কেস তো আমি দেখেছি। নর্মালি আমি হচ্ছে কয়েকটা পেশেন্টই দেখেছি হচ্ছে যে এর সিচুয়েশন থেকে পেশেন্টের ভালনারেবল সিচুয়েশন থেকে পেশেন্ট স্টেবিলাইজ হয়েছে, এবং স্টেবিলাইজ হয়ে পেশেন্ট আলটিমেটলি তার হচ্ছে একটা ভারসাম্যপূর্ণ অবস্থায় এসেছে, যেটা তার এক্সপেকটেশনের বাইরেও ছিল। সেটা সামটাইমস হচ্ছে ডক্টর সামটাইমস মানে ডুইং সাম মিরাকেল রিগার্ডিং দা মানে আল্লাহ হচ্ছে আল্লাহ পাক চাইলে অনেক কিছু সম্ভব। তো সেটার জন্য আপনার চেষ্টা করতে হবে। তো সেই চেষ্টাটা যদি সম্মিলিতভাবে হয়, সেই চেষ্টা শুধু হোম কেয়ার সার্ভিস দিয়ে হবে না, সেই চেষ্টাটা হতে হবে উইথ প্রপার হচ্ছে আপনার কেয়ার এবং একজন স্পেশালাইজড ডক্টরের অ্যাডভাইস। হ্যাঁ, এবং সেটা আপনি বলতে পারেন দ্যাট কুড বি আ কম্বাইন্ড সিচুয়েশনে কিছুটা ব্যয়বহুল হবে। একজন ডক্টর কাজ করেন, তারও সিচুয়েশন থাকেন, একজন একটা আপনি কেয়ার সার্ভিস প্রোভাইড করছেন, সেটারও একটা কিন্তু ফ্রুটফুল, আমি যেটা বললাম যে ফলপ্রসূ হওয়া, এটা খুব ইম্পর্টেন্ট। আপনি শুধু কেয়ার গিভিং দিয়ে একটা ব্যাপার মেনটেন করে যাচ্ছেন, এটা ওই পেশেন্টের 1 পয়সা লাভ নাও হতে পারে। আচ্ছা, যদি না একটা ব্যাপারে একটু কথা বলতে চাই, সরি আপনাকে পজ করার জন্য। সাধারণত অনেক সময় আমরা যেটা দেখি যে রেসপাইট কেয়ার এমএনডি পেশেন্টগুলোর সেবা দিয়ে যাচ্ছে, আমরা তাদের পেজ বা ওয়েবসাইট বা ইউটিউবে দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো আপনার কাছে, আমার যেটা প্রশ্ন থাকবে যে এমএনডি পেশেন্টগুলোর জন্য অনেক সময় লং টার্ম ভেন্টিলেশনের প্রয়োজন হয়। লং টার্ম ভেন্টিলেশন মিনস হচ্ছে লাইফ লং।
তার শেষ জীবন যতটুকু পর্যন্ত আছে, আল্লাহ পাক তার রিজিক যতদিন রেখেছেন, হয়তোবা এমন সময় পর্যন্ত তার ভেন্টিলেশন সাপোর্টের জন্য প্রয়োজন হয়, যেটা কিনা রোগীর লোক অনেক সময় আইসিইউতে রেখে বা পোর্টেবল ভেন্টিলেশনে যে কোনো জায়গায় রেখে এটা বিয়ার করতে পারে না। তো সেক্ষেত্রে যদি রেসপাইট কেয়ারের মাধ্যমে তারা ভেন্টিলেটর মেশিনটা, পোর্টেবল ভেন্টিলেটর, সেটা যদি রেন্টে দিয়ে পেশেন্টটাকে প্রপার টেক কেয়ার করে অ্যাসেসমেন্ট অনুযায়ী রেখে দিতে চাই, সেটা কি ঠিক হবে কিনা? অবশ্যই ঠিক হবে। যেটা হচ্ছে কি আপনার পেশেন্টের, ওই যে ফার্স্টে বললাম যে হচ্ছে কি পেশেন্টের ইকোনমিক্যাল লায়াবিলিটি একটা ব্যাপার আছে। একটা ফ্যামিলিতে একটা পেশেন্টকে আপনি কতদিন একটা ভেন্টিলেটরের মতো জায়গায় রাখতে পারবেন, এবং সেই ভেন্টিলেশনে যদি পেশেন্টের শুধুমাত্র সাপোর্টটাই দরকার হচ্ছে, আদারওয়াইজ পেশেন্টের এবং এই সাপোর্টগুলো মেনলি দরকার হয় লাং ফাইব্রোটিক লাং যেসব পেশেন্টের, বা ক্রনিক নিউমোনিয়া, বারবার রিকারেন্ট নিউমোনিয়া হয়ে পেশেন্টের লাং ফাইব্রোসিস ডেভেলপ করেছে, চাইলেও পেশেন্ট হচ্ছে গিয়ে নর্মাল বা হচ্ছে গিয়ে আমরা যেটা বলি ইনটিউবেশন ছাড়া বা ইনটিউবেটেড সিচুয়েশন ছাড়া থাকতে পারছে না, তাদেরকে আমরা যেটা সবচেয়ে ইন্ডিকেটেড সিচুয়েশন হচ্ছে ট্রাকিস্টমি করা, এবং ট্রাকিস্টমি করে আমরা ওই পেশেন্টগুলোকে হচ্ছে ভেন্টিলেশনে হচ্ছে গিয়ে পারপোজ করায় হচ্ছে হসপিটাল, এবং সেটার পরে একটা সময় পর্যন্ত তারা যখন প্রোভাইড করতে পারছে না হসপিটালে, এবং যে কোনো মানুষের জন্যই হচ্ছে গিয়ে অ্যাবভ 1 মান্থ বা অ্যাবভ 20 ডেজ একটা পেশেন্টকে আইসিইউতে রেখে ভেন্টিলেটরি সাপোর্ট ওরা সব সময় হচ্ছে গিয়ে দিতে হবে একটা আইসিইউ কেয়ারে, এবং সেই কেয়ারটা আমি রেসপাইট কেয়ার ইজ ডেফিনেটলি আপ টু দ্য মার্ক অ্যান্ড দ্য সিচুয়েশন আমি বলবো। কিছু পেশেন্ট আমি দেখেছি যাদেরকে ওইভাবে প্রোভাইড করা হয়েছে, এবং দে আর ডুইং গুড অলসো, দে আর ডুইং গুড ইন দ্যাট সিচুয়েশন, এবং এরকম ক্ষেত্রে এবং ওইরকম সিচুয়েশন গুলাতে রেসপাইট কেয়ারের হচ্ছে গিয়ে সেই কমিটমেন্টটা ধরে রাখা, এবং হচ্ছে পেশেন্ট পার্টি হচ্ছে ডেফিনেটলি আমি যেটা বললাম যে এই কাজগুলো করতে হলে বা এরকম সিচুয়েশনে যেতে হলে আপনি যে কাজটা হচ্ছে হসপিটালে আপনার অনেক বেশি অ্যামাউন্ট দিয়ে করতে হচ্ছে, সেই কাজটা এখানে আপনার ডেফিনেটলি লেস দেন হচ্ছে গা অলমোস্ট কোয়ার্টার বলবো আমি, হচ্ছে গা ওই সিচুয়েশনে আপনি পেশেন্টকে পার ডে মেনটেন করতে পারছেন নিজের বাসায়। ইফ ইউ হ্যাভ দ্যাট হচ্ছে গা মানে আমি বলবো যে সাপোর্ট ডেফিনেটলি নিডেড। আমি আবারও বলবো যে কিছু সাপোর্ট আপনি দিতে হবে। আপনি যেটা হসপিটালে অনেক খরচ করে করছেন, সেই খরচটার 6 ভাগের 1 ভাগ হলেও আপনার বাসায় করতে হবে, এবং আপনি যদি সেটা করতে পারেন, সামটাইমস মানে আপনার পেশেন্টের যে রিকভারি রেট সেটা আপনার নিজের মানে চিন্তার থেকেও অনেক বেশি হতে পারে। ওকে, আমরা আর একটা কোশ্চেনে যেতে চাই। যেহেতু ভেন্টিলেশন নিয়ে আমরা কথা বলতেছি, আমরা সাধারণত যেটা দেখে থাকি সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মাধ্যমে, যে আমরা অনেক সময় আসলে আমরা মনে করি যে কিছু পেশেন্ট আইসিইউতে ভেন্টিলেশনে রেখে এক্সপায়ার্ড হওয়ার পরেও আমরা আইসিইউতে নাকি দেখানো হয় যে পেশেন্টটা বেঁচে আছে বা সামথিং, এটা নাকি দিনের পরে দিন দেখানো যায়। আদৌ এটা কি পসিবল কিনা ভেন্টিলেশনে রেখে আর্টিফিশিয়াল? এখন এই মানে মেকানিক্যাল ভেন্টিলেশন বা স্পন্টেনিয়াস সিচুয়েশনে আমাদের ভেন্টিলেটরে অনেকগুলো মুড আছে। এই মুডে পেশেন্ট কোন পেশেন্টটা কোন সিচুয়েশনে আছে এটা আমাদের আগে জানতে হবে, এবং কেন আমরা রাখছি, কেন হচ্ছে, কেন এটা এভাবেই রাখা হচ্ছে, এবং এই জিনিসগুলো একটা কনসেন্টের ব্যাপারও। এখন আমাদের দেশের মানুষ তো নর্মালি এই ব্যাপারগুলো নিয়ে একদমই অজ্ঞ, এবং তাদের এই অজ্ঞতা বশত তারা অনেক কথা বলে থাকে, এবং তাদের এই কথাগুলো অনেক কিছুই হয় যে ওরা এখান দিয়ে একটা ফুটা করে এখান দিয়ে হচ্ছে লাইন দিয়ে পেশেন্টের জীবন দিচ্ছে, এ দিচ্ছে সে দিচ্ছে। প্রথমত আল্লাহ পাক ছাড়া কারো জীবন নেওয়া বা কারো জীবন দেওয়া এটা কোনো ডক্টরের কাছেও থাকে না, সেটা কোনো হেলথ কেয়ার সার্ভিসের কাছেও থাকে না। ডেফিনেটলি এই জায়গাটা, এই ভেন্টিলেটর বা ভেন্টিলেশন বা হচ্ছে আর্টিফিশিয়াল ভেন্টিলেশন দিয়ে বা লাইফ সাপোর্ট, দিস ইজ আ মিরাকেল অফ দ্য মেডিকেল সায়েন্স। যে জিনিসটা উদ্ভাবনের পর থেকে লাইফে এখন একটা জিনিস যেটা হচ্ছে যেসব মানুষ এগুলো নিয়ে কথা বলে তাদের হয়তোবা তাদের এক্সপিরিয়েন্স ওইরকম, ওরা ওইভাবে চিন্তা করছে বলে হচ্ছে, তারা ওইভাবে নিজেদের ওই ব্যাপারটা তাদের বা কোনো পরিবারের কাউকে ওরা ওইভাবে দেখেছে। এখন একটা পেশেন্ট যখন আমরা ভেন্টিলেশনে দিই, আমরা যখন মেকানিক্যাল ভেন্টিলেশনের পেশেন্টটাকে আমরা দিই, সেটা অবশ্যই আমরা তখন দিতে হয় যে পেশেন্টের রেসপিরেটরি ফেইলিয়ার হয় অথবা কার্ডিয়াক অ্যারেস্ট। রাইট। এখন রেসপিরেটরি ফেইলিয়ারে একটা পেশেন্টকে আপনি যখন ভেন্টিলেশনে দিবেন, সেই ভেন্টিলেশনে দেওয়া আর একটা কার্ডিয়াক অ্যারেস্টের পেশেন্টের ভেন্টিলেশনে দেওয়া দুটোর মধ্যে ডেফিনেটলি পার্থক্য আছে।
রেসপিরেটরি অ্যারেস্টের যে পেশেন্টটাকে আপনি ভেন্টিলেশনে দিচ্ছেন, আপনি তার লাইফটা অলমোস্ট সার্ভাইভ করলেন, এবং আপনি এভাবে তার লাইফটা সার্ভাইভ করে তাকে যেই কারণে সে রেসপিরেটরি অ্যারেস্টে গিয়েছে, রেসপিরেটরি ফেইলারে গিয়েছে, সেই কারণটা যদি আপনি এক্সক্লুড করতে পারেন, সেটা হতে পারে পেশেন্টের নন কেস সিওপিডি, সেটা হতে পারে পেশেন্টের সিভিয়ার নিউমোনিয়া, যেটা আমরা কোভিডে অনেক দেখেছি। কোভিডে এমন কোন অনেক হসপিটাল থেকে আইসিইউ ইনকিউবেটেড পেশেন্ট ফিরে এসে আজও বেঁচে আছে, তারা আজও তার নর্মাল লাইফ লিড করছে। সো কোভিডের সময় যে পেশেন্টগুলো আইসিইউতে ছিল, সেই পেশেন্টগুলো যারা বেঁচে আছে, তারা তো আলটিমেটলি তাদেরকে তো ভেন্টিলেশনে দেওয়া হয়েছে তাদের বাঁচানোর জন্য, এবং তারা বেঁচেও আছে। তো এই তাদেরকে তো আমরা ভেন্টিলেশনে দিয়ে এমন না যে তাদেরকে শুধু বাঁচানোর জন্য দেখিয়েছে বা দেখানো হয়েছে, ডক্টররা দেখিয়েছে, ব্যাপারটা কোনো কালেই তা না। এবং এই জায়গায় একটা কমিটমেন্ট ইস্যুস থাকে, সেটা হচ্ছে যে অনেক মানুষের অনেক চাওয়া থাকে। আমরা এমন অনেক মানুষকেও হচ্ছে কাউন্সিলিং করি যে আপনার যে বাবা বা আপনার মার সিচুয়েশন এখন ডিপ কমাতে চলে গেছে, রাইট, ইটস কজ এ ডিপ কমা, এবং সেই পেশেন্টের জিসিএস অলমোস্ট হচ্ছে ইট উইল বি এক্সপায়ার্ড, এক্স্যাক্টলি, এবং সব পিপল ডাইরেকশন হচ্ছে বা ডাইরেক্টেড পিপিও হয়ে যায়। আমরা তখনই বলে দিই যে পেশেন্ট অলরেডি অন গোয়িং টু বি দ্য ব্রেইন ডেড। এখন ব্রেইন ডেড পেশেন্ট কিভাবে আমি হচ্ছে মানে সজাগ রাখতে পারি বা সজাগ থাকে? ভেন্টিলেশনে কি দেখানো পসিবল যে পেশেন্টটা এক্সপায়ার্ড আমি হয় না? ওইটাই বলছি যে ব্রেইন ডেড ইজ নট আ কমপ্লিট ডেথ অফ দ্য পেশেন্ট, রাইট। একটা পেশেন্টের যতক্ষণ পর্যন্ত তার সার্কুলেটরি হচ্ছে মানে ক্যাপাসিটি থাকে, যতক্ষণ পর্যন্ত তার বিপি পালস এবং রিদমিক সিচুয়েশন চলতে থাকে, সেটা যদি সাপোর্ট দিয়ে হয়, সেটা যদি সাপোর্ট ছাড়াও হয়, ওই পেশেন্টকে আমরা চাইলেও হচ্ছে ডেথ ঘোষণা করতে পারি না। মেইনলি হার্ট ইস্যু। এক্স্যাক্টলি। আমাদের যে কয়েকটা সিস্টেম আছে, এর মধ্যে এই হার্ট, এই হচ্ছে ব্রেইন, দোজ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট, রাইট। তো যদি ব্রেইন ডেথ হয়, হার্ট হ্যাজ দ্য ক্যাপাসিটি টু অ্যাক্ট অন ইটস ওন হচ্ছে সার্ভাইভেশন, কারণ আমাদের হার্টের যে রিদম ইজ কাম ফ্রম মানে গড। সো আলটিমেটলি এই রিদম আমরা চাইলেই কাউকে থামাই দিতে পারবো না। এই রিদম যতক্ষণ চলবে, সে অনেক সাপোর্ট দিয়েও চলবে, না সাপোর্ট দিয়েও চলবে। এবং আমি যখন একটা পেশেন্টের ব্রেইন ডেথ হয়ে যায়, আমরা তাদেরকে কাউন্সিলিংও করি, দ্য পেশেন্ট মে নট কাম ব্যাক এগেইন, মানে তার যে ব্রেইনের যে সিচুয়েশন, এই কন্ডিশনে হয়তোবা সে আর ফিরে আসবে না, সার্ভাইভ করতে পারবে। এবং বাইরের দেশগুলোতে যেটা করে, ব্রেইন ডেড পেশেন্টগুলোকে ট্রান্সপ্লান্ট বা বিভিন্ন রেনাল ট্রান্সপ্লান্ট, লিভার ট্রান্সপ্লান্ট, হার্ট ট্রান্সপ্লান্টের জন্য মানে ক্যান্ডিডেট হিসেবে হচ্ছে চুজ করে নেয়। আমাদের দেশে যেটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বা থেকে অনেক মানুষ, তাদের টাকা আছে বা আছে, তারা চায় না যে হচ্ছে যে আমার পেশেন্টকে আমি অন্য কোনোভাবে এভাবে করতে। আমার পেশেন্ট যতদিন এভাবেই আছে, ইট ইজ কনসেন্ট, ইট মাস্ট বি আ কনসেন্ট দ্যাট দ্য পেশেন্ট ইজ ব্রেইন ডেড, এবং আপনার পেশেন্টকে আমরা ভেন্টিলেটরে রাখছি কারণ পেশেন্টের সার্কুলেটরি সাপোর্ট আছে, রাইট। এটা আমরা তাদের কনসেন্ট নিয়ে পারপোজ করছি, এবং ওইভাবেই পেশেন্ট হয়তো বা 14 দিন, 15 দিন, 16 দিন থেকে পেশেন্ট এক্সপায়ার করছে, বা যখন সার্কুলেটরি ইস্যুটাও যখন হচ্ছে অফ হয়ে যাচ্ছে, পেশেন্ট হচ্ছে অফ হয়ে যাচ্ছে। বাট দিস ইজ লেস দেন 20% কেস। একটা ইনকিউবেটেড পেশেন্টকে বা লাইফ সাপোর্টে দেওয়া পেশেন্টের ক্ষেত্রে যেই জিনিসটা মানুষ বলে থাকে, সেটা মাত্র 20% কেসে হয়ে থাকে। ব্রেন ডেথ, লং টার্ম ইনকিউবেটেড এবং হচ্ছে লং টার্ম তাকে লাইফ সাপোর্টে রাখে, এটা মাত্র 10 থেকে 20% কেস। বাকি 80% কেস ইজ সার্ভাইভাল রেট ইজ অলমোস্ট 80%। আপনি ইনকিউবেটেড পেশেন্ট অলমোস্ট 80% কেসেই পেশেন্ট সার্ভাইভ করে এক্সটিউবেটেড হয়ে পেশেন্ট আবার ব্যাক করে। সো life support is always not for that. Life support is for the just life-saving procedure, life-saving miracle of the medical science. এবং এটা আমরা হচ্ছে করে থাকি পেশেন্টকে সার্ভাইভ করানোর জন্য। ওকে, সো আমরা এখন যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা সাধারণত হসপিটালের যে কেয়ারগুলা বা হসপিটাল রিলেটেড যে ওয়ার্কগুলা, হসপিটালে কি হয়, ডক্টর, নার্স, এভরিথিং, মেডিকেশন পলিসি, সবকিছু আমরা মোটামুটি জানি। ইভেন হসপিটালগুলো আসলে এক্সপেন্সিভ লাইক দ্যাট, প্রাইভেট হসপিটালগুলো। সরকারি হসপিটালে তো সিরিয়াল পাওয়া যায় না, ট্রিটমেন্ট ভালো, অনেক সময় আইসিইউ পাওয়া যায় না, এই কারণে পেশেন্টগুলো অনেক হ্যাসেলের মধ্যে পড়ে।
সো আমি যেটা মূল পয়েন্ট হিসেবে বলবো যে হসপিটাল অবশ্যই ভালো জায়গা একটা পেশেন্টের জন্য, সেফ জোন। সো এট এ সার্টেন টাইম পর হসপিটাল থেকে রিলিজের পরে হোম কেয়ারের গুরুত্ব কতটুকু, হোম নার্সিং কেয়ার যেটাকে বলা হয় বা হোম হেলথ কেয়ার, যেটা টিম ওয়াইজ বা টিম বেস লাইক দ্যাট ডক্টর, নার্স, কেয়ার গিভার, ফুল একটা অর্গানাইজ টিম। একটা পেশেন্টের সার্ভাইভ করার জন্য যা যা প্রয়োজন, মেডিকেশন, অক্সিজেন, হসপিটাল বেড, ডক্টর, নার্স, কেয়ার গিভার, এনিথিং। সো এই জিনিসগুলো যদি হোম হেলথ কেয়ারের মাধ্যমে, হোম কেয়ারের মাধ্যমে অ্যারেঞ্জ করা হয়, এটার গুরুত্ব কতটুকু বা বর্তমানে বাংলাদেশে আমরা এটাকে কতদূর এগিয়ে নিয়ে যাওয়ার মতো স্বপ্ন দেখতে পারি, বা আমি যেটা বলবো যে রেসপাইট কেয়ারের মাধ্যমে যদি মানুষ এটাতে ভালো ফিল করে যে তাদের লিমিটেশনের মধ্যে তারা সঠিকভাবে সঠিক সময়ে সঠিক সেবা পাচ্ছে, তো সেক্ষেত্রে আপনি কি বলবেন যে এই সেবাগুলো যদি পরিপূর্ণভাবে রেসপাইট কেয়ার দিতে পারে, সো এটা আপনার পক্ষ থেকে অ্যাজ এ ডক্টর আপনি কি বলবেন? ফার্স্ট অফ অল যেটা হোম কেয়ার সার্ভিস যেটা আপনি বলছেন বা হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইডিং সিচুয়েশনটাকে বলছেন, এটা ডেফিনেটলি একটা দেশের বা মানুষের জন্য অনেক কিছু ব্লেসিং। সব মানুষ, সব পেশেন্ট হচ্ছে গিয়ে আপনার চাইলেই হসপিটালে যে পোস্ট কেয়ার যে ম্যানেজমেন্টটা বা পোস্ট ডিসচার্জ ম্যানেজমেন্ট, যেটা একটা পেশেন্ট হসপিটালে অনেকদিন ভর্তি থাকার পরে যেটা হয়ে গেছে যে বাংলাদেশ বলেন বা ওয়ার্ল্ডে বলেন হচ্ছে গিয়া দিনকে দিন হচ্ছে গিয়া ম্যালিগন্যান্সি বা ক্যান্সার অনেক বেড়ে যাচ্ছে, রাইট। কেমোথেরাপিটিক পেশেন্ট বা পেলিয়েটিভ কেয়ারের পেশেন্ট অনেক বেড়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। সো এইসব সিচুয়েশন গুলাতে এবং হচ্ছে স্ট্রোকের পেশেন্ট আমরা হর হামেশাই দেখতে পাই বাসায়, এবং আমাদের সবকিছুর সাথে সাথে আমাদের ইকোনমিক্যাল সাপোর্টের জন্য আমরা সবাই হচ্ছে দৌড়াচ্ছি, অলমোস্ট সবাই সব দিকে দৌড়াচ্ছি, সবাই তাদের নিজেদের প্রফেশনাল জায়গা থেকে অনেক দূরে হচ্ছে কাজ করতে হচ্ছে, বাইরে যেতে হচ্ছে। সবাই চাইলেই একজন অসুস্থ মানুষকে ওইভাবে সাপোর্ট দিতে পারছে না। ছেলে মেয়ে চাচ্ছে যে তার বাবাকে সাপোর্ট দিতে, তার ছেলে মেয়ে চাচ্ছে তার বাবাকে সেবা করতে, মাকে সেবা করতে, কিন্তু পারছে না। স্বামী চাচ্ছে যে স্ত্রী খারাপ মানে অসুস্থ হয়ে বাসায় পড়ে আছে, তাকে সেবা দিতে পারছে না। ওয়াইফ চাচ্ছে স্বামীকে সেবা করতে পারছে না। এবং এই যে মানে আপনার বলবো যে লিমিটেশনস, এই লিমিটেশনস গুলো ডেফিনেটলি ওভারকাম করার জায়গাটা হচ্ছে হেলথ কেয়ার সার্ভিস। এবং এই হেলথ কেয়ার সার্ভিস যদি হচ্ছে গিয়া আমরা সবকিছু তো আসলে বাণিজ্যিকভাবে আমরা চিন্তা করি না বা চিন্তা করা যাবেও না। একটা জায়গায় প্রফেশনালিজম থেকে আমার অনেক সময় পেশেন্টের যে হচ্ছে গিয়া যে পেশেন্টের যে অ্যাকসেপ্টেন্স বা পেশেন্টের যে তার যে লাইবিলিটি বা তার যে লিমিটেশনস, সেটা ইকোনমিক্যাল হোক বা সেটা হচ্ছে গিয়ে যাই হোক, সেটার ক্ষেত্রেও চিন্তা করে আমাদের আগাতে হবে। বাংলাদেশে এই জায়গাটাকে ডেভেলপ করতে হলে এই জায়গাটুকু আমরা অনেকটুকু চিন্তা করেও আমাদের আগাতে হবে। রাইট। কেউ আছে যে হচ্ছে গিয়ে হয়তো বা একটা লিমিটেশনের মধ্যে তার সার্ভিস চাচ্ছে, যে সেটা তাকে প্রোভাইড করতে হবে। কিন্তু আমি আবারও বলছি যে হচ্ছে গিয়ে হেলথ কেয়ার সার্ভিস যখনই আপনি কোথাও প্রোভাইড করবেন বা কোথাও দিতে চাবেন, সেটা যদি হয় একজন এক্সপার্ট ডক্টর, এক্সপার্ট ফিজিশিয়ানের হচ্ছে গিয়া উইথ মানে হচ্ছে গিয়ে আপনার সার্ভিলেন্সের মাধ্যমে, সেটা ওইটা যতটা ফলপ্রসূ হবে। আপনি যে কোনো জায়গা থেকে একটা হেলথ কেয়ার সার্ভিস নিয়ে শুধু হেলথ কেয়ার সার্ভিস দিয়ে প্রোভাইড করে আপনি সেই ইয়াটা পাবেন না। এবং এই যে আপনার টোটাল কম্বাইন্ড কেয়ারটা সেটা একজন ডক্টর, একটা হেলথ কেয়ার এবং ডক্টর একজন হচ্ছে এক্সপার্ট ডক্টর উইথ হচ্ছে একটা এক্সপার্ট ফিজিশিয়ান বা একজন নার্সিং হচ্ছে লেভেলের কেউ, বা আপনি নার্সিং প্রোভাইড করতে পারছেন না, কেউ কেয়ার গিভার প্রোভাইড করবে। তো এই যে কম্বাইন্ড যে কেয়ারটা, এটা যদি আপনি কম্বাইন্ড ইনশিওর করতে পারেন এবং ওই যে বললাম ওই জিনিসটা চিন্তা করে, ওই জিনিসটার মাথায় রেখে যে সবাই একরকম কেয়ার ইনশিওর করতে পারবে না, বাট ওই সার্ভিসটা সুপারভিশন করার প্রয়োজন আছে। অবশ্যই এবং ওই সার্ভিসটা সুপারভিশন করেই ওইটার যে আউটকাম যেটা আপনি 100% পাবেন। এবং যদি আপনার সুপারভিশন না থাকে, শুধু কেয়ার গিভিং এর উপরেই সে কন্টিনিউ থাকতে চায়, বা একটা পেশেন্ট অনেক সময় বলে যে না আমি ডক্টর দরকার নাই, আমি হচ্ছে ফিজিশিয়ান দরকার নাই, আমি শুধু কেয়ার গিভারই নিব, বা আমার ফিজিশিয়ান কনসালটেশন লাগবে না। এই যে গ্যাপটা হয়ে যায়,
এই গ্যাপটার কারণে হয়তোবা দেখা যায় যে অনেক এক্সপার্ট ওপিনিয়ন যেটা আপনি অনলাইন থেকে নিয়ে নিচ্ছেন, হ্যাঁ, একটা অনলাইন অথবা হচ্ছে একটা হোম কেয়ার হচ্ছে বা হোমে বাসায় যে ভিজিট একটা পেশেন্টকে করা, দুটার মধ্যে অনেক পার্থক্য থেকে যায়। অনেক পেশেন্টের দেখা গেছে বেড শোর নিয়ে গ্রেড 1 বেড শোর ইনিশিয়ালি, সেই গ্রেড 1 বেড শোর শেষ পর্যন্ত যখন ওই কেয়ার গিভার হয়তো বা সে বুঝছেই না হোয়াট ইজ গ্রেড 1 বেড শোর বা গ্রেড 2 বেড শোর বা গ্রেড 3 গ্রেড 4 বেড শোর, সে চিন্তাই করতে পারছে না এটা কি আসলে। সে রেডনেস চিন্তা করে সে তার মতো ভাবে সে চলছে, এবং সে হয়তো বা যে আপনার যে ইনস্টিটিউশন বা যেখান থেকে সে গিয়েছে তাদেরকে ইনফর্ম করারও তার প্রয়োজন নাই, কারণ সে কাজটা করছে টাকার জন্য, বা যে এই সার্ভিসটা চালাচ্ছে বা যে ইয়াটা চালাচ্ছে সেটা একটা কেয়ার ইনশিওর করে চালাতে যাচ্ছে। তো ওই জায়গাটা থেকে আমাদের অবশ্যই চিন্তা করতে হবে যে যদি কম্বাইন্ড কেয়ারটা ইনশিওর করতে পারা যায়, একটা পেশেন্টের হচ্ছে যে সার্ভাইভাল রেট বা পেশেন্টের প্রগনোস্টিক ক্রাইটেরিয়া সেটা অনেকটুকু হচ্ছে ফুলফিল করা যাবে। কিন্তু আপনি যদি ওই যে তারা যদি তাদের মতো করেই পেশেন্ট পার্টির মতো করেই যদি তারা অ্যাপ্রোচ করে, এটা যেটা হবে যে একদিক দিয়ে আপনার ঠিকই এমন খরচ হচ্ছে, আমার যেটা হচ্ছে যে আমি এই কম্বাইন্ড কেয়ারটা না দেওয়ার কারণে এই হেলথ রিলেটেড যে তার যে প্রগনোসিসটা হওয়া সেটা হয়ে উঠতে পারছে না, পেশেন্টটা কোনো না কোনো ভাবে অবস্টাকলস হয়ে যাচ্ছে, এবং একটা সময় যেটা হবে যে পেশেন্টটা এমন গুরুতর খারাপ হবে সে তাকে নিয়ে আবারও হসপিটাল দৌড়াদৌড়ি করতেই হবে। তো এই জায়গাগুলো প্রিভেন্ট করার জন্য ওই যে বললাম সার্ভিলেন্স ডেফিনেটলি নিডেড, এবং এই জায়গাটা আশা করি যে রেসপেক্ট কেয়ার অনেক ভালো কাজ করছে, অনেক ভালো কাজ করছে, কিন্তু চাইলেও পেশেন্টের ওই যে বললাম লিমিটেশনস, ওই অনেক লিমিটেশনে আটকে যে হয়তো বা রেসপেক্ট কেয়ার সেই জায়গাটা প্রোভাইড করতে পারছে না বা ইয়ে করতে পারছে না, এবং এই জায়গাটার জন্য এই জায়গাটা চিন্তা করতে হবে পেশেন্ট পার্টি এবং পেশেন্ট যে অ্যাটেন্ডেন্স তাদের নিজেদের, যে যে সামান্য জায়গাটুকু যদি আমি একটু ওভারকাম করে ফেলতে পারি, একজন ডক্টর বা একজন ফিজিশিয়ানের সার্ভিলেন্সে আমার পেশেন্টটাকে উইথ হেলথ কেয়ার সার্ভিসে রাখতে পারি, সেটা আমার পেশেন্টের জন্য ডেফিনেটলি ওটি সিচুয়েশন হবে। এবং এটা এটা এই কম্বাইন্ড কেয়ার হচ্ছে গিয়ে এই রেসপেক্ট কেয়ার থেকে প্রোভাইড করছে, এবং এটার যে ফল বা এটার কয়েক পেশেন্টের ক্ষেত্রে অনেক ভালো হয়েছে, সেটা আমি নিজেও দেখেছি। এখন সেটা হচ্ছে গিয়ে আমরা বলবো যে দিনকে দিন হচ্ছে গিয়ে যত সবকিছু ডেভেলপ হচ্ছে, সবকিছু মানে আপনি সবকিছুর সাথে সাথে আমাদের আগাতে হবে। তো সেই জায়গাটা থেকে রেসপেক্ট কেয়ারকে এবং হচ্ছে গিয়ে তাদেরকেও সচেতন হতে হবে, গ্যাপ সবারই কম বেশি থেকে যাচ্ছে বা থেকে যায়। একটা কেয়ার গিভিং সিচুয়েশন যখন শুরু হয়, এই দেশটাতে বাংলাদেশটা একটা উন্নয়নশীল দেশ, এই দেশটা মাত্র উঠছে। কেয়ার গিভিং আমি আবারও বলেছি এটা উন্নত দেশের জন্য, এই হেলথ কেয়ার সার্ভিসটা ডেফিনেটলি ইজ ফর দ্য ডেভেলপ কান্ট্রিজ। এই আমাদের দেশে এটা এত জনপ্রিয় এখনো হয়নি, হয়ে উঠেনি, কিন্তু এই জনপ্রিয়তা দিনকে দিন আস্তে আস্তে বাড়বে, এবং এটা সবার জন্য তখন নাম্বার 1 ক্যাটাগরাইজ হয়ে যাবে, এবং সেটা হয়তো বা আমিও যখন জেরিয়াট্রিক বা বয়স্ক হব আমার জন্য হয়তো বা দরকার হয়ে উঠবে। এবং এই জেরিয়াট্রিক কেয়ার বা যেটা বাইরের দেশে আছে, এই জেরিয়াট্রিক কেয়ারটাই বাংলাদেশে এখন হোম কেয়ার সার্ভিসের জন্য অ্যাভেলেবেল হয়ে আসছে। আমাদেরকে আন্তরিক হতে হবে পেশেন্টের প্রতি, সবাইকে আন্তরিক হতে হবে, এবং যদি আমরা সবাই আন্তরিকতার সাথে কাজ করি, জায়গাটা শুধু যদি ব্যবসায়িক ক্ষেত্রে না হয়, আন্তরিকতার সহিত পেশেন্টের সাথে কাজ করা ডিল করা হয়, তাহলে আমরা আশা করি বাংলাদেশে যে পেশেন্ট এবং ডক্টর বা পেশেন্ট এবং হচ্ছে গা পেশেন্ট পার্টি এবং যে মেডিকেল পার্সনের সাথে যে দূরত্ব যেটা, সেটাও বুঝবে অনেক, কারণ হেলথ কেয়ার সার্ভিসটা কাছে আসার একটা অনেক বড় জায়গা। একটা হসপিটাল একটা পেশেন্ট যতটুকু একটা ডক্টর বা একটা নার্সিং বা হচ্ছে যত কাছে না আসতে পারে, হেলথ কেয়ার সার্ভিসে সেটা আরো বেশি ক্লোজ হতে পারে, সে বুঝতে পারে সামনে থেকে যে আসলে যে একজন মেডিকেল কেয়ার সার্ভিসটা আসলে কতটুকু সার্ভিস দিয়ে যাচ্ছে, যেটা হসপিটালে অনেকটুকু তাদের অজানা থেকে যায়। তো এই জায়গাগুলোতে আমি মনে করি যে পেশেন্ট অ্যান্ড হচ্ছে গা ডক্টরস রিলেশনশিপ, পেশেন্ট অ্যান্ড মেডিকেল পার্সন বা নার্সিং বা আদার রিলেশনশিপ, এই জিনিসগুলোকে উন্নত করতে হেলথ কেয়ার সার্ভিস উইল বি আ প্রফাউন্ড থিংস, বিকল্প ডেফিনেটলি। এবং এটা বাংলাদেশের প্রেক্ষাপটের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ। ওই যে বললাম যে যার যা নিজের জায়গার গুরুত্বটা তখন পেশেন্ট পার্টি বুঝতে পারবে। এই যে আমি যে কাজের কথাগুলো বললাম যে লাইফ সাপোর্টের ইস্যুসটা বা এটা ইস্যুসটা, যে পেশেন্টকে আমি লাইফ সাপোর্ট বাসায় দেখছি বা দিচ্ছি, তার উন্নতি যখন সে দেখবে, সে যখন চোখ খুলবে, সে যখন কথা বলবে, তখন সে নিজেই বুঝবে না লাইফ সাপোর্ট নট দ্যাট হচ্ছে যে
পেশেন্টকে আপনি হচ্ছে গিয়ে মানে জাস্ট মানে বাঁচিয়ে রাখছেন লাইফ সাপোর্ট দিয়ে। এটা মিনস বাঁচিয়ে রাখছেন তার হয়তোবা তার রিকভারি চিন্তা করে, এবং সেটার অ্যাসেসমেন্ট ডক্টরই করছেন। আল্লাহ পাকের রহমত, রহমত হচ্ছে পেশেন্ট সার্ভাইভ করছে। আলহামদুলিল্লাহ। সো এটা আমাদের ওইভাবেই চিন্তা করতে হবে। থ্যাংক ইউ ফর ইওর কমপ্লিমেন্ট। আপনি খুব সুন্দর কথা বলেছেন, যেটা আমাদের জন্য খুবই ফলপ্রসূ। আমরা সাধারণত বাঙালিরা হোম হেলথ কেয়ার বা হোম কেয়ার সম্পর্কে আসলে এত ভালো জানি না। এখানে একটা ট্রাস্টেড ইস্যু থাকে এবং ফিনান্সিয়াল ইস্যু থাকে। অনেকে মনে করে এটা অনেক বেশি এক্সপেন্সিভ। ব্যাপারটা এরকম না। আপনি যেটা বলে গেছেন যে এটা কোয়ার্টার থিংস লাইক দ্যাট, এক্স্যাক্টলি কোয়ার্টারের চেয়েও কম আমি যদি চিন্তা করি। একটা হসপিটাল বিয়ার করতে অনেক বেশি খরচ পোহাতে হয়। তো বর্তমান সিচুয়েশনে এখন যদি আমরা একটা নর্মাল ক্যাটাগরিজ বা একটা নর্মাল একটা প্রাইভেট হসপিটালেও পেশেন্ট ভর্তি থাকে, সেক্ষেত্রে মিনিমাম বেড ভাড়া আসে 3.5 থেকে 5 মিনিমাম রেঞ্জ। সো টারশিয়ারি লেভেলের হসপিটালে এটা আপ টু রেঞ্জ, আপ টু মার্ক। সো সেই দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে আসলে হোম হেলথ কেয়ারটা মনে হয় অনেকটাই সাশ্রয়। ডেফিনেটলি। সো আমরা আজকে অনেক আলোচনা করলাম। অবশ্যই আমরা আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় ছিল যে কতটুকু গুরুত্বপূর্ণ, ইভেন পেশেন্টের জন্য কতটুকু বেনিফিট, ইভেন পেশেন্ট রিলেটেড যে অ্যাটেন্ডেন্স, পেশেন্টের যে মানে লোকজন আছে যারা কাছের লোক, কাছের মানুষ, ভালোবাসার মানুষ, তাদের জন্য কতটুকু ফলপ্রসূ হচ্ছে। সো আই হোপ সো আমরা ক্লিয়ার আপনার কাছ থেকে। আপনি ব্যাপারগুলো খুব সুন্দর করে আমাদের কাছে তুলে ধরেছেন। রেসপাইট কেয়ারের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য আমরা দীর্ঘায়ু কামনা করি। ইনশাআল্লাহ আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই ধন্যবাদ আপনাকে।